ভেঙে পড়ল দ্য গ্রেট পাপা ডোনাল্ড ট্রাম্পের সাধের খেলাঘর। তিনি নিজেকে প্রায় পুরো বিশ্বের ট্যারিফ সম্রাট ভেবে বসেছিলেন, কিন্তু হঠাৎই আমেরিকার সর্বোচ্চ আদালতের এক রায় সেই শক্তির বড় অংশ ভেঙে পড়ল। আর তখনই সামনে এলো আরো বড় প্রশ্ন, ক্ষমতা আসলে কার, একজন নেতার নাকি সংবিধানের? সব মিলিয়ে গল্পটা এখন শুধু আমেরিকার নয়, এটা ক্ষমতা বনাম আইন, দাদাগিরি বনাম গণতন্ত্রের গল্প। আর সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখানেই, ভারতকে নিজেই নিজের অবস্থান দুর্বল করে ফেলেছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ডোনাল্ড ট্রাম্প। গত এক বছর ধরে তিনি নিজেকে পাপেটিয়ার ভাবছিলেন গোটা দুনিয়াটা তার কাঠের পুতুল খেলানোর মঞ্চ। তিনি সেই পুতুল নাচের কারিগর, অনেক জায়গায় সফলও হচ্ছিলেন। গত এক বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীকে তিনি যেভাবে যেমন খুশিভাবে ক্রমাগত চাপের মধ্যে রেখে দিয়েছিলেন তা একেবারে নজিরবিহীন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট ভারতের কোনো প্রধানমন্ত্রীকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেননি। মুখে বলেছেন মোদী আমার বন্ধু, অথচ পরক্ষণে কাজে তাকে শুলে চড়িয়েছেন তিনি। কিন্তু হঠাৎ খেলা ঘুরে গেল, অবশেষে উট এলো পাহাড়ের নিচে। গত এক সপ্তাহে এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ট্রাম্পের গালে অদৃশ্যে থাপ্পড় কষিয়েছে। তার হাত থেকে তার সবচেয়ে প্রিয় খেলনা, মানে সবচেয়ে প্রিয় অস্ত্র কেড়ে নিয়েছে। কি অস্ত্র? ট্রাম্পের সেই বহুল প্রচারিত রেসিপ্রোকাল ট্যারিফ নীতিকে সরাসরি বেআইনি বলে বাতিল করে দিয়েছে আমেরিকান সুপ্রিম কোর্ট। 6-3 মেজরিটিতে রায় দেয় আমেরিকার শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে, প্রেসিডেন্ট চাইলে ইচ্ছে মতো শুল্ক বসাতে পারবেন না, কারণ কর কিংবা ট্যারিফ বসানোর সাংবিধানিক ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেসের। আর এখানেই জমে গেছে রাজনৈতিক নাটক। এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের নিয়োগ করা দুজন বিচারপতি। ভাবুন, ধ্যানেশ কুমার শীর্ষ আদালতে গিয়ে বলছেন যে হুজুর, ভোটার তালিকা সংশোধনের নামে এমন গাজোয়ারি ঠিক হচ্ছে না। ভাবতে পারছেন? বিশ্বের আদি গণতন্ত্রের দেশ আমেরিকায় সেটাই হয়েছে। ফলে দ্য গ্রেট পাপার গায়ে এই ধাক্কাটা শুধু আইনি নয়, ব্যক্তিগত, রাজনৈতিক এবং ভাবমূর্তির দিক থেকেও বড় আঘাত। কারণ এতদিন ট্রাম্পের সবচেয়ে প্রিয় খেলনা বলুন বা অস্ত্র, সেটা ছিল ট্যারিফ। চাপ তৈরি করো, শুল্ক বসাও, তারপর দর কষাকষি করে চুক্তি আদায় করো। এই ছিল ওয়াশিংটনের ধুরন্ধরের কৌশল। এখন সেই অস্ত্রটাই আদালত কেড়ে নিল। এই রায় শুধু একজন প্রেসিডেন্টের হার নয়, একটা গোটা সিস্টেমের ঘোষণা। বার্তা খুব পরিষ্কার, আমেরিকার প্রেসিডেন্ট যত শক্তিশালী হন, যত পারমাণবিক অস্ত্রই হাতে থাকুক, শেষ পর্যন্ত তাকে চলতে হবে সংবিধানের গণ্ডির ভেতরেই। এটাই গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা। ক্ষমতা বড়, কিন্তু আইন তার চেয়েও বড়। গণতন্ত্রে একটা মৌলিক নিয়ম আছে, ক্ষমতা সীমাহীন নয়, সীমা ভাঙলে আদালত হস্তক্ষেপ করবেই। এই নীতির নাম চেকস অ্যান্ড ব্যালেন্স। আমরা সবাই স্কুলে সিভিক্স বইয়ে পড়েছি, যেখানে এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি তিনটে স্তম্ভ একে অপরকে নজরে রাখে, নিয়ন্ত্রণ করে, ভারসাম্য বজায় রাখে, যাতে কেউ নিজের ইচ্ছে মতন রাষ্ট্র চালাতে না পারে। কিন্তু ট্রাম্প সহজে হার মানার পাত্র নন। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি আদালতের বিরুদ্ধে প্রচার শুরু করেন। সাংবাদিকদের সামনে নিজের দেশের সর্বোচ্চ আদালতকেই কার্যত অপমান করেন। তারপর অন্য আইনের আশ্রয় নিয়ে ঘোষণা করেন নতুন বৈশ্বিক ট্যারিফ। শটান বলে দেন, এখন থেকে পৃথিবীর প্রায় প্রতিটি দেশকে আমেরিকায় মাল বেচতে গেলে আমেরিকাকে 15% শুল্ক দিতে হবে। অর্থাৎ আদালত একদিকে লাগাম টানছে, আর ট্রাম্প অন্য দরজা দিয়ে আবার স্বমহিমায় অবতীর্ণ হচ্ছেন। এখানেই ভারতের প্রশ্নটা সামনে আসে। মাত্র 18 দিন আগে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে আমেরিকা, কিন্তু আদালতের এই রায় তো হঠাৎ আকাশ থেকে পড়েনি। সবাই জানতো শুনানি চলছে, সিদ্ধান্ত আসবে। তাহলে এত তাড়াহুড়ো করে দিল্লি কেন রাজি হলো? আর তাও এমন শর্তে যা স্পষ্টভাবে ভারতের পক্ষে খুব সুবিধাজনক ছিল না। আজকের এই এপিসোডে তাই পুরো গল্পটা খুলে বলা জরুরি। ট্রাম্পের ট্যারিফ রাজনীতি কি, কেন এই ঐতিহাসিক রায় এলো, রায়ের পর ট্রাম্পের প্রতিক্রিয়া কি বলছে, নতুন 15% ট্যারিফের অর্থ কি দাঁড়ায়,
কোর্টের রায়ের পরেই ট্রাম্প সব দেশের জন্য সাময়িক 10% শুল্ক ঘোষণা করেন, পরে তা বাড়িয়ে করেন 15%। আগে ভারতকে গড়ে প্রায় 3.5% শুল্ক দিতে হতো। অনেকে মনে করছেন এই হারের উপর আরো 15% চাপবে। তা যদি হয় খুশি হওয়ার কারণ নেই, না হলে সাময়িক 15% মন্দের ভালোই ছিল। কিছুদিন আগের যৌথ ঘোষণা অনুযায়ী ভারতীয় পণ্যের উপর 18% শুল্ক বসার কথা। এই গল্পে রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, এক ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী, যিনি আদালতে ট্রাম্পের ক্ষমতার সীমারেখা টেনে দিতে বড় ভূমিকা নিয়েছেন। ভারতকে এবার আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, নাকি আবারও সেই মাথা নত করেই চলবে? চলুন এবার একটু পেছনে যাই। এপ্রিল 2025 লিবারেশন ডে নাম দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সারা বিশ্বের বহু দেশের বিরুদ্ধে তথাকথিত রেসিপ্রোকাল ট্যারিফ। এই শুল্ক বসাতে তিনি ভরসা নিলেন 1977 সালের একটি আইন, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা সংক্ষেপে IEEPA। এই আইনে জাতীয় জরুরি পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ অর্থনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জরুরি পরিস্থিতি কোথায় ছিল? যুদ্ধ? না। দেশের ভেতরে বিদ্রোহ? না। অর্থনৈতিক ধস? তাও না। আসলে আমেরিকার বাণিজ্যিক ঘাটতি কমাতে ট্রাম্প জরুরি ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এক ধরনের কৃত্রিম সংকট দেখিয়ে তিনি বিশ্বের উপর দাদাগিরির ঢঙে শুল্ক চাপান। বাজার ভেঙে পড়তে শুরু করলে কিছুটা পিছিয়েও আসেন, কিছু ট্যারিফ স্থগিত রাখেন। সেই ট্যারিফের তলোয়ার দেখিয়ে একের পর এক দেশকে নিজের শর্তে বাণিজ্য চুক্তিতে বাধ্য করেন। ভারতও প্রায় সেই ফাঁদেই পড়েছিল। তারপর আসে 20 ফেব্রুয়ারি 2026। সরাসরি হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। স্পষ্ট বার্তা দেয়, জরুরি ক্ষমতার অর্থ সীমাহীন ক্ষমতা নয়। প্রধান বিচারপতি জন রবার্টস তার রায় বলেন, আমেরিকার প্রতিষ্ঠাতারা নির্বাহী বিভাগকে নতুন কর বসানোর ক্ষমতা দেননি। আর ট্যারিফ আসলে করেরই অন্য একটি রূপ, অর্থাৎ শুল্ক বাড়ানো বা কমানোর ক্ষমতা প্রেসিডেন্টের নয়, সেটা যুক্তরাষ্ট্রের সংসদ অর্থাৎ ইউনাইটেড স্টেটস কংগ্রেসের হাতে। রায়ের সার কথা একটাই, ট্রাম্প জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তার আরোপ করা ট্যারিফ অসাংবিধানিক। ক্ষমতার খেলায় এ এক বড় ধাক্কা, কারণ এখানে শুধু একজন প্রেসিডেন্টকে থামানো হয়নি, সংবিধান মনে করিয়ে দিয়েছে ক্ষমতারও একটা সীমা রয়েছে। এই রায় শুধু জন রবার্টস নন, আরো কয়েকজন রিপাবলিকান নিয়োগপ্রাপ্ত বিচারপতিও ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। তাদের মধ্যে রয়েছেন এমি কোনি ব্যারেট এবং নীল গরসাচ। দুজনকেই কিন্তু নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজে। তারপরেও তারা ট্রাম্পের কৌশল মানেননি। রায় গরসাচ প্রায় ধমক দিয়েই বলেন, গণতন্ত্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকতে পারে না, সংসদের সম্মতি লাগে। যদি প্রেসিডেন্টকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয় তাহলে সেপারেশন অফ পাওয়ার্স বলে যে ধারণা, সেটাই ভেঙে পড়বে। কিন্তু ট্রাম্পও চুপ করে বসে থাকার পাত্র নন। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই প্রেস কনফারেন্স ডেকে নিজের দেশের বিচারপতিদেরই আক্রমণ শুরু করলেন। তাদের দেশের শত্রু বলতেও দ্বিধা করলেন না। এটা একটা পুরনো ফর্মুলা। বিশ্বের প্রায় সব দক্ষিণপন্থী কর্তৃত্ববাদী নেতার একই ভাষা, আমার বিরোধিতা মানেই দেশের বিরোধিতা, আমার বিরোধী মানেই তুমি দেশদ্রোহী। কিন্তু ভারতের মতন আমেরিকায় বিষয়টা এত সহজে পার পেয়ে যায় না। সেখানে দেশটা এখনো গণতন্ত্রের চার পায়ে ভর দিয়ে চলে। আদালতকে আক্রমণ করেই থামেননি ট্রাম্প, সঙ্গে সঙ্গে অন্য আইনের আশ্রয় নিয়ে নতুন ট্যারিফ ঘোষণা করেন। ট্রেড অ্যাক্ট অফ 1974 এর সেকশন 122 ব্যবহার করে প্রথমে 10% বৈশ্বিক শুল্ক চাপান। কয়েক ঘন্টার মধ্যেই মত বদলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা, এটা হবে 15%, অর্থাৎ সারা বিশ্বের উপর এক ধাক্কায় 15% ফ্ল্যাট ট্যারিফ। মজার বিষয়, কিছু দেশের ক্ষেত্রে যেমন চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া উল্টে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যেসব দেশ অনেক দর কষাকষি করে আমেরিকার সঙ্গে চুক্তি করেছিল, যেমন সৌদি আরব, ব্রিটেন, চিলি, তাদের মাথার উপর আবার ঝুলছে সেই 15% করের তলোয়ার। এখানেই গল্প শেষ নয়। এই নতুন ট্যারিফ নিয়েও লড়াই আবার আদালতেই যাবে, এটা প্রায় নিশ্চিত। আর খুব দ্রুতই এই নিয়ে নতুন রায় আসতে পারে, কারণ আইনের মধ্যেই ট্রাম্পের ক্ষমতায় বেরি পড়ানো রয়েছে। প্রথম বেরি, ট্যারিফের পরিমাণ। ট্রেড অ্যাক্ট অফ 1974 এর সেকশন 122 অনুযায়ী সর্বোচ্চ 15% পর্যন্তই ট্যারিফ বসানো যায়, তার বেশি নয়। অর্থাৎ আগের মতন 50%, 100%, 200% বলে হুমকি দেওয়ার সুযোগ আর নেই। সর্বোচ্চ সীমা এখন স্পষ্ট 15%। ফলে ট্রাম্প প্রশাসনের সেই ট্যারিফ দাদাগিরির যুগ কার্যত শেষের পথে। দ্বিতীয় বেরির সময় এই ট্যারিফ মাত্র 150 দিন, অর্থাৎ প্রায় 5 মাস পর্যন্ত চালানো যাবে।
তারপর দরকার হবে মার্কিন সংসদের অনুমোদন। আজ হয়তো কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সব রিপাবলিকান যে ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধকে সমর্থন করেন এমনটা নয়। তার উপর সামনে মধ্যবর্তী নির্বাচন। ভোটের পরে কংগ্রেসের শক্তির সমীকরণ বদলালে ট্রাম্পের পথ আরো কঠিন হতে পারে। তৃতীয় বেরি কারণ সেকশন 122 ব্যবহার করা যাবে শুধুমাত্র তখনই যখন সত্যিকারের আন্তর্জাতিক পেমেন্ট সংকট তৈরি হবে, অর্থাৎ আমেরিকার বাণিজ্য পরিস্থিতি গুরুতর বিপদের মুখে। আইনজীবী এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন বর্তমান 15% ট্যারিফ এই কারণ দেখিয়ে টিকবে না, কারণ বাস্তবে এমন কোনো জরুরি সংকট নেই। ফলে এটিও আদালতে চ্যালেঞ্জ হওয়া প্রায় নিশ্চিত। অবশ্য ট্রাম্পের হাতে আরেকটি রাস্তা রয়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে ট্যারিফ বসানোর সুযোগ দেয় সেকশন 232। অতীতে এই ধারায় ব্যবহার করে স্টিল, অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক বসানো হয়েছিল, কিন্তু এখানেও নিয়ম রয়েছে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করলেই হবে না, তদন্ত হবে, সরকারি সংস্থা রিপোর্ট দেবে, একটি পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটা পরিষ্কার যে ক্ষমতা যতই বড় হোক, আইনের বাইরে গিয়ে রাতারাতি পৃথিবীর ওপর ট্যাক্স চাপিয়ে দেওয়ার যুগ অন্তত আমেরিকায় এতটাও সহজ নয়। এই রায়ের পর একটা বিষয় স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক দাদাগিরির বড় অংশটাই ভেঙে পড়েছে। এতদিন তিনি যে দর কষাকষির ক্ষমতার কথা দেখাচ্ছিলেন, বিশ্ব এখন বুঝতে শুরু করেছে সেই ক্ষমতা তো অতটা মজবুত নয়। যখন সবচেয়ে বড় অস্ত্রটাই দুর্বল হয়ে যায়, তখন অন্য দেশগুলো কেনই বা সহজে মাথা নত করবে? ভারতও সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে। তবে তার আগে একটা কথা স্বীকার করতেই হবে, ট্রাম্পের ট্যারিফ রাজনীতির সামনে দাঁড়িয়ে যে বাধাটা তৈরি রয়েছে তার কৃতিত্ব মূলত আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার চেকস অ্যান্ড ব্যালেন্স এবং অবশ্যই সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। কিন্তু এই লড়াইয়ে আরেকটা নাম এখনো বিশ্বজুড়ে আলোচনায়, তিনি নীল কাটিয়াল। ভারতীয় বংশোদ্ভূত এই আইনজীবী আদালতে ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন এবং সেই লড়াই এখনো ইতিহাসের অংশ। নীলের জন্ম শিকাগোতে, বাবা মা ভারতীয় অভিবাসী, বাবা ইঞ্জিনিয়ার, মা শিশুরোগ বিশেষজ্ঞ। কঠোর পরিশ্রম করে তারা আমেরিকায় নিজেদের জায়গা তৈরি করেছিলেন। সেই পরিবারের সন্তানই আজ আমেরিকার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে একজন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা টেনে দিয়েছেন। একজন ভারতীয় হিসেবে এ আমারও গর্ব। 2024 এবং 2025 টানা 2 বছরই তিনি ফোর্বসের শীর্ষ তালিকায় থাকা 200 জন লয়ারের তালিকায় জায়গা পেয়েছেন। আরো ইন্টারেস্টিং বিষয় হলো নীলের অনেক বড় আইনি লড়াই সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই। 2017 সালে মুসলিম দেশগুলোর নাগরিকদের উপর ট্রাভেল ব্যান, সেই মামলায়ও আদালতে যুক্তি দিয়েছিলেন নীল কাটিয়াল। আবার জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ডেরেক শভিনের বিরুদ্ধে বিশেষ প্রসিকিউটর হিসেবেও ভূমিকা ছিল তার। আর সেই সময়ই একজন দ্বিতীয় প্রজন্মের ভারতীয় অভিবাসীর সন্তান দাঁড়িয়ে গেলেন আমেরিকার সর্বোচ্চ আদালতে এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা টেনে দিলেন। রাজনৈতিকভাবে এটা ট্রাম্পের জন্য কম অস্বস্তিকর নয়। আর এখানেই ভারতের প্রসঙ্গটা উঠে আসে। ভাবুন একবার, ভারতের বাণিজ্য আলোচকরা যদি আদালতে নীল কাটিয়ালের মতো দৃঢ়তা দেখাতেন, তবে দেশের পক্ষে কতটা মঙ্গলের হতো। কারণ কয়েকদিন আগেই বড় ধুমধাম করে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করা হয়েছিল। দাবি করা হয় ট্যারিফ 50% থেকে কমে 18% হবে, কিন্তু বিস্তারিত খতিয়ে দেখলে ছবিটা অন্যরকম। সমালোচকরা বলছেন এই চুক্তি শুধু খারাপই নয়, দেশের সার্বভৌমত্বের জন্য আশঙ্কাজনক। প্রথমত, গত বছরের প্রায় 3% নেট ট্যারিফ থেকে আমরা নিজেরাই 18% মেনে নিলাম। দ্বিতীয়ত, মার্কিন পণ্যের উপর শুল্ক শূন্য করার ইঙ্গিত দিলাম, অর্থাৎ তারা আমাদের উপর 18% বসাবে আর আমরা তাদের উপর 0%। তার উপর 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি, যেখানে এখন আমরা কিনি প্রায় $50 বিলিয়ন। এখানেই শেষ নয়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আশ্বাস দেওয়ার কথাও সামনে এসেছে। প্রশ্ন উঠছে, আমাদের জ্বালানি কোথা থেকে কিনবো সেটা কি অন্য দেশ ঠিক করবে? সবচেয়ে বিতর্কিত বিষয় এখন কৃষি ক্ষেত্র। ভারত কি সত্যি নিজের কৃষি বাজার খুলে দিতে চলেছে? এখন বড় প্রশ্ন দুটো, এই সুপ্রিম কোর্টের রায়ের পরে কি অন্তত কৃষি ক্ষেত্র রক্ষা করা যাবে, নাকি আবারও একতরফা ছাড় দিতে হবে? আরেকটা প্রশ্ন এখন জোরালো ভাবে উঠছে, আমরা কি খুব তাড়াহুড়ো করে ফেলেছিলাম? আর মাত্র 18 দিন অপেক্ষা করলে হয়তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কথা বলতে হতো না, শূন্য ট্যারিফের প্রতিশ্রুতি দিতে হতো না, কৃষি বাজার খুলে দেওয়ার চাপ থাকতো না, আর ট্যারিফ নিজে থেকেই নেমে আসতো 15%। এটা কোনো কল্পনার গল্প নয়, রাজনীতির কঠিন বাস্তব। এদিকে আরেকটা উদাহরণ সামনে এসেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এখন ভারত সফরে।
অনেকেই বলছেন আমেরিকার চাপের সামনে দাঁড়াতে হলে ব্রাজিল যেটা করেছে সেটাই পাঠ্যপুস্তক হওয়া উচিত, কারণ ঘটনাটা খুব স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলকেও 50% ট্যারিফের হুমকি দিয়েছিলেন, কিন্তু ব্রাজিল ভয় পায়নি, কারণ তাড়াহুড়ো করেনি, কোনো চুক্তিতে সই করেনি, না কিছু চেয়েছে না কিছু দিয়েছে, শুধু অপেক্ষা করেছে। আজ পরিস্থিতি কি? ব্রাজিল 15% ট্যারিফে ফিরে এসেছে, আর তার জন্য তাদের না $500 বিলিয়ন কেনাকাটার প্রতিশ্রুতি দিতে হয়েছে, না কৃষিক্ষেত্র খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়েছে, না অতিরিক্ত ছাড় দিতে হয়েছে। ভারতের আলোচকরা কি জানতেন না যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে মামলা আদালতে চলছে? অবশ্যই জানতেন। মামলার শুনানি শেষ হয়ে গেছিল নভেম্বরে, রায় আসা ছিল শুধু সময়ের অপেক্ষা। তাহলে এত প্রতিশ্রুতি কেন দেওয়া হলো? কেন নরেন্দ্র মোদী 2রা ফেব্রুয়ারি ফোন করে তাড়াহুড়ো করে আলোচনাকে এগিয়ে নিলেন, যখন বোঝা যাচ্ছে ট্রাম্পের সবচেয়ে বড় চাপের অস্ত্রটাই দুর্বল হয়ে গেছে? তখন ভারত কি করবে? নতুন করে চুক্তি করতে বাধ্য করা হবে? যদি যায় সেটা কখন? আর যদি না হয় সেটাও বা কখন? আমেরিকার হাতে কি এখনো অন্য কোনো চাপের অস্ত্র রয়েছে, নাকি অন্য কোনো রাজনৈতিক বা কর্পোরেট ফাইল, যেমন জেফ্রি এপস্টিন বা আদানি গ্রুপ সংক্রান্ত বিতর্ক, যা ভারতের বিরুদ্ধে ভবিষ্যতে চাপ তৈরির হাতিয়ার হতে পারে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, জনতা যদি কঠিন প্রশ্ন না তোলে, ক্ষমতাকে জবাবদিহির মুখে না দাঁড় করায়, তাহলে কিছুই বদলাবে না। শেষে কিছু অস্বস্তিকর প্রশ্ন থেকেই যায়। আমরা দেখলাম আমেরিকায় কিভাবে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতার সীমারেখা টেনে দিয়েছে, সেটাই চেকস অ্যান্ড ব্যালেন্সের আসল অর্থ। ভারতের ক্ষেত্রেও এখন প্রশ্ন উঠছে, আমরা কি সেই শক্তিটা ব্যবহার করছি? সময় এখনো রয়েছে। বাণিজ্য চুক্তির আলোচনাও নতুন করে শুরু হতে পারে, যদি সত্যি দেশের স্বার্থ অগ্রাধিকার পায়। তাহলে আত্মসমর্পণের নথি ছিঁড়ে ফেলে নতুন শর্তে আলোচনা করা অসম্ভব নয়। আর আদালতের ক্ষেত্রেও একই কথা। সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেটা ব্যবহার করতে সাহস লাগে, সেই সাহসটাই এখন সবচেয়ে জরুরি। গণতন্ত্র শুধু ভোটে বাঁচে না, গণতন্ত্র বাঁচে প্রশ্নে, জবাবদিহিতে এবং প্রতিষ্ঠানের সাহসে। আজ বিশ্বের সামনে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে চেকস অ্যান্ড ব্যালেন্স। প্রশ্নটা এখন ভারতের জন্য, আমাদের প্রতিষ্ঠানগুলো কি সেই শক্তি দেখাতে পারবে, নাকি ক্ষমতার সামনে নীরবতাই আমাদের নিউ নর্মাল হয়ে যাবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।